Assalamu alaikum wa rahmatullah. Dear learners, expect you all are fine by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. Today I am Razaul Karim going to take your English class. The topic of today is rearrange. Dear learners, in this online class I congratulate you, your parents or guardians and the viewers. You know very well that this class is organized by Srishti Central School and College, Jamalpur, a concern of Srishti Education Family, Tangail, Bangladesh. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকে তোমাদের ইংরেজি ক্লাস নিতে যাচ্ছি। আমার আজকের টপিক হচ্ছে রিঅ্যারেঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের অনলাইনে যে প্রতিনিয়ত ক্লাস হয় আমাদের শনিবার থেকে বুধবার পর্যন্ত এই 5 দিন 7 দিনের মধ্যে 5 দিন ক্লাস হয় অনলাইনে এবং বৃহস্পতিবারে উইকলি এক্সাম বা সাপ্তাহিক পরীক্ষা থাকে। এই সকল কার্যক্রমে তোমরা অংশগ্রহণ করছো। আমাদের সম্মানিত অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আপনাদের স্নেহের সন্তানদেরকে আমাদের যে অনলাইনের ক্লাস কার্যক্রম এবং হোম এক্সাম বাসায় যে পরীক্ষা কার্যক্রম চলছে এগুলো আপনারা ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাদেরকে অংশগ্রহণ করাবেন। আশা করি আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রম এবং হোম এক্সাম বা বাসার যে পরীক্ষা এগুলোর মাধ্যমে আপনাদের স্নেহের সন্তানরা আমাদের স্নেহের শিক্ষার্থীরা ইনশাআল্লাহ এগিয়ে যাবে, যেহেতু অফলাইনে ক্লাস নেওয়ার কোনো সুযোগ এখন হচ্ছে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা তাহলে আমাদের মূল পাঠে চলে যাই। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ মানে কি? পুনর্বিন্যাস বা পুনরায় সাজানো। তোমরা জানো আসলে এই ক্লাসটি আমি যদিও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্পেশালি বা বিশেষভাবে নিচ্ছি। আমার মনে হয় যে 3 এবং 4 উভয় শ্রেণীর জন্য, এই দুই শ্রেণীর জন্য এই ক্লাসটি উপকারে আসতে পারে। আমি মাঝে মধ্যেই আমাদের 5 এর যে রিঅ্যারেঞ্জের উপর ক্লাস নিয়ে থাকি বা ডাব্লিউএস কোর্সের বা অন্য টপিকের কিছু কিছু ক্লাস আমি তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীতেও সেন্ড করে থাকি, কারণ এই ক্লাসগুলো দুটো ক্লাসেই অর্থাৎ 3, 4 এও কি এই রিঅ্যারেঞ্জের উপর কোশ্চেন এসে থাকে বা টপিকটা সিলেবাসে রয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে ওখানে একটা ইনস্ট্রাকশন বা ডিরেকশন দেওয়া থাকে, একটা নির্দেশনা থাকে যে rearrange the jumbled words in correct orders and make a meaningful sentence. সুপ্রিয় শিক্ষার্থীদের নির্দেশনা থাকে যে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করো। তাহলে সাজানো বাক্যটাকে ওয়ার্ডগুলোকে কি করা হয়? এলোমেলো করা দেয়, এগু পিছু করে দেওয়া হয়। এগুলোকে আমাদের কি করতে হবে? আমি আগেও বলেছি ক্লাসে যে আমাদেরকে সেন্টেন্স এবং টেন্সের স্ট্রাকচার, গঠন প্রণালী, ডেফিনিশন এবং আমাদের টেক্সট বুক বা বোর্ডের যে বই আছে এটা সম্পর্কে যদি আমাদের সম্যক ধারণা থাকে, তারপর আমরা প্রত্যেকটা ওয়ার্ডের যদি মিনিং পারি এবং ওয়ার্ডগুলো মিনিং করে আবার যে সেন্টেন্সটার কি অর্থ দাঁড়ালো এগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি এবং বেশি বেশি প্র্যাকটিস করি। আরেকটা বিষয় এখানে রয়ে গেছে, তোমাদেরকে আমি বিগত ক্লাসে বলেছি যে তোমাদেরকে এখানে আরেকটা ব্যবহার জানতে হবে, সেটা হচ্ছে ইউজ অফ ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশন মার্কস, অর্থাৎ বড় হাতের অক্ষর ব্যবহার এবং বিরাম বা জ্যোতি চিহ্নের ব্যবহার, শ্বেত চিহ্নের ব্যবহার আমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আরেকটু ভালো করে জানছি যে আমাদের এই রিঅ্যারেঞ্জে আমরা কি করলে ভালো করব। 1 নম্বর হচ্ছে আমাদের কি করতে হবে? এই তোমার সেন্টেন্স এবং টেন্সের স্ট্রাকচারটা আমরা ভালো করে জানবো। 2 নম্বর হচ্ছে টেক্সট বুক সম্পর্কে আমরা সম্যক ধারণা রাখবো, অর্থাৎ টেক্সট বুকটা আমার যতগুলি লেসন আছে, পাঠ আছে, সবগুলি A to Z আমাদেরকে ভালো করে পড়তে হবে, কোনো একটা সেন্টেন্সও বাদ দেওয়া যাবে না। এরপর কাজ হচ্ছে যে যতগুলি ওয়ার্ড এখানে আছে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমাদেরকে জানতে হবে, কারণ ওয়ার্ড মিনিং গুলো জানা থাকলে আমি কি করতে পারবো? ওই সেন্টেন্সটার অনুবাদটা আমার আয়ত্তে এসে যাবে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এগুলো করলে আমরা কিন্তু এই রিঅ্যারেঞ্জে ফুল মার্কস ইনশাআল্লাহ পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো তাহলে আজকে যে সেন্টেন্সগুলি এখানে তুলে ধরছি সেগুলো সলিউশন করা যাক, সমাধান করা যাক। এক নম্বরটা দেখো, এখানে স্টুডেন্ট প্লাস আই অফ এ 5m। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 এখানে 7টি ওয়ার্ড রয়েছে। কয়টি ওয়ার্ড রয়ে গেছে? 7টি ওয়ার্ড।
হ্যাঁ, এই 7টা ওয়ার্ডকে সুন্দরভাবে সাজিয়ে আমাকে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসে বলেছি যে সেন্টেন্সের শেষে একটা পাঞ্চুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন কিন্তু এখানে থাকবে। জাম্বল ওয়ার্ডগুলোর পরেও এখানে একটা পাঞ্চুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন রয়ে গেছে। আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে ফুল স্টপ রয়ে গেছে। আগের ক্লাসে বলেছিলাম যদি কোনো সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে তাহলে ধরে নিতে হবে অর্থভেদে 5 প্রকার সেন্টেন্সের মধ্যে ওই সেন্টেন্সটি 3 প্রকারের সেন্টেন্সের মধ্যে পড়তে পারে বা হতে পারে। 1 নম্বরে সেটা অ্যাসার্টিভ হতে পারে, 2 নম্বরে সেটা ইম্পারেটিভ হতে পারে, 3 নম্বরে সেটা কি অপটেটিভ হতে পারে। কিন্তু মনে রাখবে যদি সেন্টেন্সটির দ্বারা যদি আদেশ উপদেশ অনুরোধ নিষেধ না বোঝায় তাহলে সেটা ইম্পারেটিভ হবে না। আর সেন্টেন্সটিতে যদি কি যদি ইচ্ছা বা আশীর্বাদ প্রকাশ না পায় তাহলে সেটা অপটেটিভ হবে না। কারণ আমরা ইম্পারেটিভ বা অপটেটিভ সেন্টেন্সের কি ডেফিনেশন বা সংজ্ঞা জানি, অর্থাৎ 5 প্রকারের যে সেন্টেন্স আছে অর্থভেদে সবগুলোরই সংজ্ঞা আমরা জানি। এটা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরাও জানো, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরাও জানো, আর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তো অবশ্যই জানো আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা লক্ষ্য করতে পারছি কোন তাহলে স্টুডেন্ট ছাত্র ক্লাস শ্রেণী আই মানে আমি, অফ মানে রবাইয়ের, এ মানে একজন বা একটি, ফাইভ মানে পঞ্চম, আর এম মানে বই। তাহলে এখানে যে অর্থগুলি আমরা দেখলাম তাহলে এখানে কোনো আদেশ উপদেশ নিষেধ কিছুই বোঝায়নি এবং কোনো আশীর্বাদও প্রকাশ পায়নি। কাজে নিঃসন্দেহে আমরা ধরে নিতে পারি এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা আসি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন বা স্ট্রাকচারটা কি। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কি রয়ে গেছে আই, তাহলে আই এর পরে ভার্ব হবে, ভার্ব হিসেবে এখানে কি আছে এম, তাহলে আই এম। এরপর অবজেক্ট হিসেবে যা আছে বাকিটুকু এ স্টুডেন্ট অফ ক্লাস 5, তাহলে কি হবে আই এম স্টুডেন্ট অফ ক্লাস 5। অর্থ কি দাঁড়ালো যে আমি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। তাহলে প্রদত্ত সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে অ্যাসার্টিভ আমরা কিন্তু এটা প্রথমেই শনাক্ত করতে পারলাম। এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি করে হলো? তোমরা 12 প্রকার টেন্সেরও কিন্তু ক্লাস 3 থেকে অদ্যাবধি পর্যন্ত অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত তোমরা স্ট্রাকচার বা ডেফিনিশন সবকিছুই কিন্তু পড়ে আসছো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে, গঠন করাটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ ইকুয়াল টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা বা গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 যাকে আমরা সংক্ষেপে বলতে পারি প্লাস অবজেক্ট। তাহলে এখানে আইটা হচ্ছে সাবজেক্ট আর এমটা হচ্ছে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এ স্টুডেন্ট অফ ক্লাস 5 হ্যাঁ পঞ্চম শ্রেণীর একজন ছাত্র, এটা হচ্ছে কি অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা আসি 2 নম্বরে। এভরি গেমস অলিম্পিক ফর দা আর ইয়ার্স হেল্প। দেখো এই ওয়ার্ডগুলো এভরি মানে প্রতি বা প্রত্যেক, গেমস মানে খেলাধুলা, অলিম্পিক মানে অলিম্পিক একটা খেলা যেটা আন্তর্জাতিক পর্যায়ে একটা খেলা হয়, অনুষ্ঠান হয়ে থাকে খেলা, আর ফোর মানে 4, দা মানে টি, আর মানে হয়, ইয়ার্স মানে বছরগুলো, হেল্প মানে কি অনুষ্ঠিত হয়। তাহলে দেখো এটা কিন্তু তোমরা টেক্সট বুকে পড়েছো, যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়ে গেছো তোমার কিন্তু এটা টেক্সট বইয়ে পড়েছো যে অলিম্পিক খেলাটা প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে অলিম্পিক খেলার বিবরণ এখানে প্রকাশ পেয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই সেন্টেন্সটির শেষেও এখানে ফুল স্টপ রয়ে গেছে। আর আমরা অর্থগুলো করে আমরা দেখলাম যে এখানে ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের কোনো সিম্পটম বা লক্ষণ বা এখানে অর্থ কোনো প্রকাশ করেনি। বিদায় প্রদত্ত সেন্টেন্সটি কি অলিম্পিক খেলা সম্পর্কে বিবরণ দিয়েছে। তাহলে অবশ্যই যেহেতু অলিম্পিক খেলা সম্পর্কে বিবরণ দিয়েছে, আমরা জানি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে বিবরণ বা বিবৃতি প্রকাশ পায় সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আসো এটা কিন্তু একবার আমি বললাম টেক্সট বুকের সাথে রিলেটেড। আগে বলেছি যে রিলেটেন্সে ভালো করতে হলে টেক্সট বুক সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটার অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে আমরা প্রথমে কি করব, আগে সাবজেক্ট নিব। সাবজেক্ট কি আছে দা অলিম্পিক গেমস। কি হবে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো অলিম্পিক গেমস একটা নাম করা খেলা, বিখ্যাত কোনো জিনিস, সুনির্দিষ্ট কোনো জিনিস, এগুলোর আগে আর্টিকেল হিসেবে কি বসে দা বসে। তাহলে এখানে কি হবে টিএইচ দাটা আগে বসবে। তাহলে দা অলিম্পিক গেমস এটা হলো কি সাবজেক্ট। প্রদত্ত সেন্টেন্সটি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স বিদায় এখানে সাবজেক্টটা আগে বসবে। তাহলে দা অলিম্পিক গেমস। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা টিএইচ দা, এই দা এর টিটা কিন্তু ছোট হাতের ছিল, আমরা কি করেছি বড় হাতের দিয়েছি। এটা আমরা সবাই জানি, ওই যে কিছুক্ষণ আগে বললাম তোমাদের আগের ক্লাসে বলেছি যে
পাঞ্চুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটারের ব্যবহার আমাদের কিন্তু জানতে হবে। তাহলে পাঞ্চুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ বিরাম চিহ্ন এবং বড় হাতের অক্ষর ব্যবহারের নিয়মটা গত ক্লাসে আমি বলেছি যে সেন্টেন্সের শুরুতে আমরা জানি সেন্টেন্সের শুরুতে প্রথম ওয়ার্ডের প্রথম লেটার বা অক্ষরটি ইংরেজি লেটারটা কি হয় ক্যাপিটাল লেটার বা বড় হাতের হয়ে থাকে। এরপর প্রথমে থাকুক শেষে থাকুক মাঝখানে থাকুক, এখন মাঝখানে বা শেষে হলেও কোনো কোনো ক্ষেত্রে সেটার প্রথম অক্ষর বড় হয়ে থাকে। তাহলে মাঝখানে বা শেষে হলেও বড় হাতের হয়ে থাকে কোন ধরনের পার্টস অফ স্পিচের, এটা গত ক্লাসে আলোচনা করেছি, হয়তো তোমাদের অনেকেই মনে পড়ছে। যদি আজকে ক্লাসে তোমরা উপস্থিত থাকতে তাহলে অনেকেই বলে ফেলতে যে স্যার আমরা জানি। তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি যে প্রপার নাউন বা নামবাচক পদ বোঝালে, নামবাচক পদ হলে সেটা সেন্টেন্সের মাঝখানে হোক শেষে হোক অবশ্যই সেগুলোর পূর্বে কি বসবে ক্যাপিটাল লেটার হবে। এখানে দেখো তাহলে দাটা সেন্টেন্সের শুরুতে থাকার কারণে টিটা বড় হাতের হয়েছে, কিন্তু অলিম্পিকের ও আর গেমসের জিটা বড় হাতের হয়েছে কারণ অলিম্পিক আর গেমস এটা দুইটা ওয়ার্ড, এই দুইটা মিলে একটা ওয়ার্ড হয়েছে। এখানে প্রত্যেকটাই কি ক্যাপিটাল দেওয়া হবে কারণ এটা প্রপার নাউন, একটা খেলার নামকে বোঝানো হয়েছে, বিশেষ একটা বড় সারা বিশ্বব্যাপী যে একটা খেলা এটার নাম। তাহলে দা অলিম্পিক, অলিম্পিকের ওটা বড় হাতের হয়েছে, গেমসের জিটা বড় হাতের হয়েছে, অবশ্যই দিতে হবে আমাদের কারণ এই দা অলিম্পিক গেমস, দা অলিম্পিক গেমস অর্থাৎ অলিম্পিক আর গেমস এই দুটোটাই কি প্রপার নাউন, নামবাচক বিশেষ্য পদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা যদি আমরা ওটা বড় হাতের না দিই, যেটা যদি বড় হাতের না দিই তাহলে সেন্টেন্সটা কি হবে ইনকারেক্ট হবে, ভুল হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো তাহলে দা অলিম্পিক গেমসটা হচ্ছে কি এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব হিসেবে এখানে কি রয়ে গেছে আর, হ্যাঁ আর হবে এর এখানে এই ভার্বটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। এরপর হচ্ছে হেল্ড, হেল্ডটাও কিন্তু এখানে ভার্ব। তোমরা জানো যে হোল্ড থেকে হেল্ড, হোল্ড মানে কি অনুষ্ঠিত হওয়া, ধারণ করা, থামা, তাহলে হোল্ড থেকে হেল্ড হয়েছে। আর হেল্ড মানে কি অনুষ্ঠিত হয়। হ্যাঁ, তাহলে দা অলিম্পিক গেমস আর হেল্ড, এখানে আর হেল্ডটা আমরা ভার্ব হিসেবে ধরে নিতে পারি। আর এভরি 4 ইয়ার্স এটা হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট হিসেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রদত্ত সেন্টেন্সটি হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা দেখো এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি করে হলো দা অলিম্পিক গেমসটা হচ্ছে সাবজেক্ট আর আরটা হচ্ছে কি এখানে আর হেল্ড, এটা কিন্তু আর হেল্ড এটা হচ্ছে তোমার ভার্বের প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হয়েছে। আর টু বি ভার্বটা এখানে এটা কিন্তু প্যাসিভ ফর্মে ব্যবহৃত হয়েছে। তোমরা যখন ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে উঠবে এখানে কিন্তু এই ভয়েস সম্পর্কে জানতে পারবে। যেহেতু তোমাদের ক্লাস 5 এ ভয়েস নেই, কাজে কথাটা আমি নতুন উত্থাপন করলাম, তবে তোমাদের কাছে কারো কাছে একটু আনইজি হতে পারে। এক কথায় আরটা হচ্ছে মূল ভার্বের কি প্রেজেন্ট ফর্ম। তাহলে দা অলিম্পিক গেমস আর হেল্ড এটা আমরা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ ইকুয়াল টু কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, এটা প্যাসিভ ভয়েস। আমি আরেকটু তুলে ধরছি যে ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্চা, অর্থাৎ আমরা দেখছি কোনো কোনো ক্ষেত্রে কর্তাকে প্রাধান্য দিয়ে আবার কোনো কোনো ক্ষেত্রে কর্মকে প্রাধান্য দিয়ে ভার্বের বা ক্রিয়ার কার্য সম্পাদিত হয়। এই টপিকটাকেই ইংরেজি গ্রামারে ভয়েস বলে। ভয়েস দুই প্রকার তোমরা জেনে থাকবে, তোমাদের সম্ভবত কমিউনিকেটিভ গাইডেও থাকতে পারে, ইচ্ছে করলে তোমরা এটাও দেখে নিতে পারো। কাজেই আমাদের কিন্তু শুধু একদম সিলেবাস কেন্দ্রিক বসে থাকলে চলবে না, আমাদের বাড়তিও কিছু করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো তাহলে the Olympic Games are held every 4 years, এটা কিন্তু একদম টেক্সট বইয়ের সাথে মিল আছে। আর এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো 3 নাম্বারটা রান, সাম, ডু, ইন, দা, নট। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, রান মানে দৌড়ানো, সান মানে সূর্য, এখানে রোদ হবে। এখানে এই সেন্টেন্স একটা শব্দ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ প্রকাশ করে। ডু মানে করা, ইন মানে ভিতরে, দা মানে টি, আর নট মানে না। তাহলে দেখো এগুলো যদি আমরা দৌড়ানো, সূর্য বা রোদ, কর, ভিতরে, টি, না, আচ্ছা এগুলো যদি আমরা সুন্দরভাবে সাজাই তাহলে অর্থটা আমরা এভাবে করতে পারি যে রোদে দৌড়াদৌড়ি করবে না। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সটির শেষে কিন্তু ফুল স্টপ আছে। কি আছে? ফুল স্টপ। আমি বলেছি ফুল স্টপ থাকলে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অথবা ইম্পারেটিভ হবে, অপটেটিভ হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে তাহলে সেটা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অথবা অপটেটিভ হবে। কিন্তু আমরা এখানে স্পষ্টই আমাদের কাছে প্রতীয়মান হলো আমাদের কাছে
এটা স্পষ্ট প্রতীয়মান হলো যে আমরা বুঝতে পারলাম যে এটার দ্বারা কি আদেশ উপদেশ বা নিষেধ বোঝানো হয়েছে। রৌদ্রে দৌড়াদৌড়ি করবে না, তাহলে নিষেধ করা হয়েছে বা তোমাকে পরামর্শ দেওয়া হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে। কাজেই এটা কিন্তু একদম কি হবে আমরা বুঝতে পেরেছি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্সটি কি হয়, বাদ দিয়ে শুরু হয়। হ্যাঁ, আর যদি কোনো ডু নট থাকে, নেভার থাকে, এগুলো কি হবে সেন্টেন্সের শুরুতেই বসবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে, ডু নট, যেহেতু ডু নট আছে ডু নটটা শুরুতে হবে ডু নট, তারপরে কি বাদ হলো রান, ডু নট রান দৌড়াবে না ইন দা সান রোদ্রে। হ্যাঁ, যে ডু নট রান ইন দা সান রোদ্রে দৌড়াদৌড়ি করবে না, তাহলে এটা কি প্রেজেন্ট, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা আবার বলছি, তাহলে আমরা রান সান ডু ইন দা নট, এখানে ফুল স্টপ দেখছি, ফুল স্টপ দেখে এটা আমাদের বুঝে নিতে হবে যে অ্যাসার্টিভ না হয় ইম্পারেটিভ না হয় অপটেটিভ। আর অর্থগুলো থেকে, শব্দের অর্থগুলো থেকে আমরা যখন টোটালটা অর্থগুলো বাক্য বাংলায় আমরা সেট আপ করলাম, তখন দেখলাম যে এটার অর্থ দাঁড়ালো যে রৌদ্রে দৌড়াদৌড়ি করবে না, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেছে। ইম্পারেটিভ সেন্টেন্স হলে প্রথমে কি বাদ দিয়ে শুরু হবে, কোনো কোনো ক্ষেত্রে নেভার, অলওয়েজ, ডু নট এরকম দিয়ে থাকবে। যেহেতু ডু নট আছে তাহলে ডু নটটা আগে বসাতে হবে, তাহলে ডু নট রান ইন দা সান রৌদ্রে দৌড়াদৌড়ি করবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। কাজেই আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা প্রথমে কি বসবে ভার্বের পরে কি বসবে অবজেক্ট, অবজেক্টের পরে আদার্স বসবে। এরপর দেখো লাস্ট ইজ দা ডিসেম্বর মান্থ ইয়ার অফ দা, দেখো এখানে লাস্ট মানে শেষ, ইজ মানে হয়, দা মানে টি, ডিসেম্বর তো ডিসেম্বরের মাসের নাম, মান্থ মানে মাস, ইয়ার মানে বছর, অফ মানে র, আর দা তো টি, দুইবার আছে এখানে। তাহলে এখানে দেখো এই ডিসেম্বর সম্বন্ধে কি বলা হয়েছে, আমরা যে অর্থ করি যে ডিসেম্বর বছরের সর্বশেষ মাস। আমরা জানি ইংরেজি 12 মাসের মধ্যে ডিসেম্বর হচ্ছে কি সর্বশেষ মাস বা শেষ মাস। তাহলে এটা এই প্রদত্ত সেন্টেন্সটিতে ফুল স্টপ আছে শেষে, আর এখানে ডিসেম্বর মাস সম্পর্কে বিবরণ প্রকাশ পেয়েছে, কাজেই উক্ত সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এখানে ডিসেম্বর মাস সম্পর্কে বিবরণ প্রকাশ পেয়েছে। আর এটার দ্বারা আদেশ উপদেশ নিষেধ অনুরোধ কিছু বোঝায়নি, এখানে ইচ্ছা বা আশীর্বাদও প্রকাশ পায়নি, কাজেই প্রদত্ত সেন্টেন্সটি কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এটা টেক্সট বুকের সাথে তোমরা যারা ক্লাস 5 এ আছো তোমাদের টেক্সট বুকে কিন্তু রয়ে গেছে, আমাদের 3-4 এর বইও আছে, কারণ 12 মাস সম্পর্কে এই বইগুলোতে কি আলোচনা করা হয়েছে, কারণ ইংরেজি 12 মাস সম্পর্কে আমাদের সবারই জানা যে কোনটা কত নম্বর মাস। তাহলে আমরা এটা সলিউশন করতে পারি। দেখো প্রথমে হবে কি সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি সম্পর্কে বলা হয়েছে ডিসেম্বর মাস, তাহলে ডিসেম্বর হবে ডিসেম্বর। এরপর ভার্ব হিসেবে কি হবে, সাবজেক্টের পরে ভার্ব আছে এখানে ইজ, তাহলে ডিসেম্বর ইজ। তারপর দা কি লাস্ট মান্থ অফ দা ইয়ার, ডিসেম্বর হচ্ছে বছরের কি সর্বশেষ মাস। সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে ডিসেম্বর ইজ দা লাস্ট মান্থ অফ দা ইয়ার, এটা মিনিংফুল সেন্টেন্স হলো যে ডিসেম্বর বছরের সর্বশেষ মাস। তাহলে প্রদত্ত সেন্টেন্সটি সেন্টেন্স ভেদে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর টেন্স ভেদে এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে ডিসেম্বর হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, আর দা লাস্ট মান্থ অফ দা ইয়ার হচ্ছে অবজেক্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আর এখানে ডিসেম্বর যদি আমরা সাবজেক্ট ধরি আর ইজটা হলো এখানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ হচ্ছে কি দা লাস্ট মান্থ অফ দা ইয়ার, এটা হচ্ছে এক্সটেনশন বা বাকি অংশ। কাজেই প্রদত্ত সেন্টেন্সটি কি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমাদের সেন্টেন্স এবং টেন্সের স্ট্রাকচার অনুসারে হয়ে গেল এবং টেক্সট বুকের সাথেও মিলে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা আরেকটা বিষয় এখানে উল্লেখ করা দরকার, এখানে ডিসেম্বরটা আমি কিন্তু ছোট হাতে লিখেছি। এমন আছে তোমাদের পিইসি পরীক্ষা অথবা ফাইনাল এক্সামগুলোতে ডিসেম্বরটা বড় হাতেরও থাকতে পারে ছোট হাতেরও থাকতে পারে, কিন্তু এখানে বড় হাতের কেন দিলাম, কারণ এই ডিসেম্বরটা হচ্ছে কি একটা প্রপার নাউন, একটা মাসের নাম। আগে বলেছি যে প্রপার নাউন হলে সেন্টেন্সের শুরুতে বসলে তো অবশ্যই সেটা প্রথম অক্ষর ক্যাপিটাল হবে, মাঝখানে হবে, শেষে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। আচ্ছা এরপর 5 নাম্বারটা দেখো দে ডিড লিভ হোয়ার। আচ্ছা এরপর প্রশ্নবোধক চিহ্ন আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা জানি যে কোন সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর প্রশ্নবোধক হলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, এটা তো নিঃসন্দেহে আমরা ধরেই নিব।
কিন্তু এখানে প্রশ্নবোধক থেকে যদি WH ওয়ার্ড অর্থাৎ প্রশ্নবোধক শব্দ হোয়ার, হোয়েন, হুইচ, হাউ, হাউ মাচ, হাউ মেনি এগুলো থাকে, WH ওয়ার্ড থাকে, তাহলে প্রদত্ত সেন্টেন্সটি কি WH কোশ্চেনের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা জানি যে WH কোশ্চেন হলে WH ওয়ার্ড গুলো সেন্টেন্সের শুরুতে বসবে। তাহলে এখানে দেখো প্রথমে কি বসবে হোয়ার, তাহলে হোয়ার এর পরে এখানে যেহেতু ডিড আছে তাহলে হোয়ার এর পরে কি বসবে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড, তাহলে হোয়ার ডিড তারপরে বসবে কি সাবজেক্ট, এরপরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে হোয়ার ডিড দে লিভ, তারা কোথায় বাস করে, এটা হচ্ছে WH কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH কোশ্চেন। আর টেন্স বেজে হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে WH কোশ্চেনে কি বসে ডিড ব্যবহৃত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে হোয়ার ডিড দে লিভ, তারা কোথায় থাকে বা বাস করে, তাহলে এটা হচ্ছে WH কোশ্চেন আর পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের WH কোশ্চেন নিয়ে আমরা অনেক ক্লাস করেছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। রিয়েলের সাথে WH কোশ্চেনের সম্পর্ক রয়ে গেছে। এরপর আজকে যে লাস্ট সেন্টেন্সটা লিখেছি দেখো, এখানে কয়টা ওয়ার্ড আছে হুররে, হ্যাভ, দা, উই, গেইন, ওন, তারপর এখানে আছে নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়সূচক চিহ্ন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আগের ক্লাসে বলেছি যে কোনো সেন্টেন্সের শেষে অথবা যে সেন্টেন্সে কি থাকে বিস্ময়সূচক চিহ্ন থাকে, তাহলে নিঃসন্দেহে আমরা ধরে নিব সেটা হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। তাহলে প্রদত্ত সেন্টেন্সটি অবশ্যই কি এক্সক্লামেটরি সেন্টেন্স, আর এখানে এক্সক্লামেটরি ওয়ার্ড হয়ে গেছে হুররে। তাহলে মনে রাখবে সুপ্রিয় শিক্ষার্থীরা, এক্সক্লামেটরি সেন্টেন্সে নোট অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেটরি মার্ক অর্থাৎ বিস্ময়সূচক চিহ্নটা দুই ভাবে ব্যবহৃত হয়ে থাকে। এক নম্বর হচ্ছে যদি এক্সক্লামেটরি ওয়ার্ড থাকে, বিস্ময়সূচক চিহ্ন থাকে, তাহলে ওই ওয়ার্ডগুলোর শেষে ওয়ার্ডগুলোর পরপরই কি বসবে এই এক্সক্লামেটরি ওয়ার্ড বলবো, অর্থাৎ এক্সক্লামেটরি ওয়ার্ডগুলো সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে এক্সক্লামেটরি সেন্টেন্সে। তাহলে হুররে কথাটা হুররে, বাহ বাহ, আমরা কি করেছি উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলে, তাহলে হুররে এরপরে কি হয়ে যাবে বিস্ময়সূচক চিহ্ন। তারপর দেখো পরের যে বাকি অংশ আছে সেই সেন্টেন্সটুকু কি হয়ে যাবে অ্যাসার্টিভ ফর্মে হয়ে যাবে। ওই অ্যাসার্টিভ ফর্মে আমাকে কি করতে হবে বাকিটুকু সমাধান করতে হবে এবং শেষে ফুল স্টপ দিতে হবে। কিন্তু প্রদত্ত সেন্টেন্সটি অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্স হুররে থাকার কারণে আর নোট অফ এক্সক্লামেশন থাকে। তাহলে দেখো হুররে এরপরে আমাদের কি করতে হবে নোট অফ এক্সক্লামেশন দিতে হবে। এরপর অ্যাসার্টিভ সেন্টেন্সের অনুসারে আমাকে এই বাকি অংশটুকু সাজাতে হবে। এরপর দেখো সাবজেক্ট হিসেবে কি আছে এখানে উই, উই এর পরে দেখো এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে আছে, অবশ্যই হ্যাভ দিতে হবে যে উই হ্যাভ, তারপরে হবে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যেহেতু আমরা জানি সাবজেক্টের পরে যদি হ্যাভ হ্যাজ থাকে এবং মূল ভার্বটা অবশ্যই কি হয়ে থাকে সাধারণত সেটা টেন্স বেদে সেটা কি হয়ে থাকে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে উই হ্যাভ ওন দ্য গেম, উইন থেকে ওন, WIN উইন, উইন মানে কি জয়লাভ করা, উইন ভার্বের পাস্ট পার্টিসিপল বা পাস্ট ফর্ম হচ্ছে কি ওন। তাহলে এলা হুররে উই হ্যাভ ওন দ্য গেম, যে বাহ বাহ আমরা খেলায় জিতেছি। তাহলে প্রদত্ত সেন্টেন্সটি এক্সক্লামেটরি সেন্টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর হচ্ছে কি বাকি অংশ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের যে রিয়েলিটির উপর ক্লাস হলো এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি বরাবরের মতো তোমাদেরকে বলবো তোমরা টেক্সট বুক A to Z খুব ভালো করে পড়ে পুরো বইটা খুব সুন্দর করে পড়বে, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানবে। এছাড়াও টেক্সট বুক ছাড়াও আমরা ডিকশনারিতে বেশি বেশি ওয়ার্ড মিনিং জানবো। এরপর কাজ হবে সেন্টেন্স এবং টেন্সের ডেফিনেশন এবং স্ট্রাকচার জানা, আর হচ্ছে তোমার ইউজ অফ ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার আমাদের জানতে হবে আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই কাজগুলো যদি আমরা করি তাহলে রিয়েলিটি আমরা অত্যন্ত ভালো করতে পারবো এবং আমাদের কোনো প্রতিবন্ধকতা বা ডিফিকাল্টি থাকবে না, আমরা পরীক্ষায় অনেক ভালো করবো, ইনশাআল্লাহ ফুল মার্ক পেয়ে যাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং তোমাদের পড়ালেখার অগ্রগতি আনবে। পরিশেষে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, এই করোনা মহামারী থেকে রক্ষা করুন এই কামনা করে এবং তোমাদের সকলের জন্য দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।